নমস্কার, দ্য স্টোরি রিপাবলিকে আমি অনিকেত আপনাদের স্বাগত জানাই। আমাদের গল্পগুলি কেমন লাগছে তা আপনারা কমেন্ট বক্সে জানান। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য জানা অজানা, চেনা অচেনা নিত্য নতুন গল্প নিয়ে আসার। দ্য স্টোরি রিপাবলিকে আমাদের আজকের গল্প জাহান আরা সিদ্দিকীর লেখা প্রেতাত্মা। খার্তুমে প্লেনটা অবতরণের উদ্যোগ নিতেই বেশ কিছু যাত্রী হঠাৎ বিড়বিড় করে কি সব বলতে আরম্ভ করলো, আর প্লেনটা মাটি স্পর্শ করার সঙ্গে সঙ্গে করতালির শব্দে মুখরিত হয়ে উঠল চারিদিক। আরিফ বুঝল প্লেনটা যাতে নিরাপদে অবতরণ করতে পারে সেজন্য প্রার্থনা হচ্ছিল এতক্ষণ। প্লেনের যাত্রীদের প্রায় সবাই কালো, অর্থাৎ কালোদের দেশে সে এসে পড়েছে। একটা লোক মাটিতে নেমেই মাটি স্পর্শ করে চুমু খেল। বহুদিন পর দেশে ফিরেছে, এদেশের দেশপ্রেম দেখে সে মুগ্ধ হলো। এয়ারপোর্টে তাকে রিসিভ করার জন্য স্থানীয় এক ব্যবসায়ী বন্ধু অপেক্ষা করছিল। লোকটা বেশ ধনী ও শিক্ষিত, কিন্তু পরনে স্রেফ সাদাসিধে আলখাল্লা আর টুপি। এয়ারপোর্ট ছাড়িয়ে গাড়ি যতই শহরের অভ্যন্তরে প্রবেশ করতে লাগলো ততই স্থানীয় লোকজনদের দেখতে পাওয়া গেল। অধিকাংশই লম্বা, কালো, সবাই সাদা রঙের আলখাল্লা আর মাথায় টুপি পরে আছে। মেয়েদের মাথায় কাপড় দেওয়া। অধিকাংশ মেয়ে অদ্ভুত ঢঙে মাথা ঢেকে শাড়ির মতো পোশাক পরে আছে। যে স্থানীয় ব্যবসায়ীটি আরিফকে এয়ারপোর্ট থেকে আনছিল তার সঙ্গে সহজেই তার আলাপ জমে উঠল। কথায় কথায় তাকে সে জিজ্ঞেস করলো, এখানে দেখার কি আছে? সে একটু অবাক হলো। এ ধরনের প্রশ্ন সম্ভবত সে আগে কখনো শোনেনি। অনেক ভেবেচিন্তে বলল, নীল নদ। ব্যাস এই। আসার পথেই আরিফ বুঝেছিল দর্শনীয় কিছু থাকার কথা নয়। চারিদিকে ধু ধু মরুভূমি, শুধু নীল নদের দুপাশ দিয়ে ঘুরে উঠেছে জনপদ। বিশাল শহর, কিন্তু গাছপালা একেবারে কম থাকায় শুধু কংক্রিটের বাড়িগুলোই প্রকট হয়ে চোখে পড়ছে। আরিফের বন্ধুটি তাকে শহরের শেষ প্রান্তে তার বাগান বাড়িতে নিয়ে গেল। বাংলোটা নীল নদের বাঁধের কাছে নির্জন জায়গায়। নদীটা এখানে বাঁধ দেওয়ার ফলে বেশ বিস্তৃত হয়ে ছড়িয়ে পড়েছে। পাশে ছোট টিলা। আশ্চর্যজনকভাবে তীরে তেমন গাছপালা নেই, শুধু কিছু কাঁটাওয়ালা গাছ আর ঝোপঝাড়। বেশ কিছু পাখি নদীর জলে ভেসে বেড়াচ্ছে। বেশ কিছু লোক ছিপ ফেলে নদীতে মাছ ধরছে। আরিফ জিজ্ঞাসা করলো, এই নির্জন জায়গায় তুমি বাড়ি বানালে কেন? কি করব বলো, শহরে জমির দাম প্রচন্ড, অথচ আমার পশু পাখি পোষবার খুব শখ। আরিফ বলল, তুমি এখানে প্রায়ই আসো? সে বলল, হ্যাঁ, খুব ভালো লাগে। যাক, এই যে খামার বাড়িতে তুমি থাকবে, 4 জন ভৃত্য আছে, ওরাই তোমার দেখাশোনা করবে। সন্ধ্যার দিকে আরিফ ঘর থেকে বের হয়ে খামার ঘুরে ফিরে দেখতে লাগলো। 2টো ঘোড়া, 2টো উট পাখি, কয়েকটা টার্কি আর ময়ূর আছে সেখানে। লোকজন যারা কাজকর্ম করছিল তাদের মধ্যে থেকে একজন এগিয়ে এসে একগাল হেসে বললে, স্যার, আপনি রাত্রে কি খাবেন? আরবিটা আরিফের জানা থাকায় এদের সঙ্গে কথা বলতে অসুবিধা হচ্ছিল না। বলল, কি খাও তোমরা? আমরা তো ডাল আর রুটি খাই। আপনি কি ওসব খেতে পারবেন? তুমি যা রাঁধতে পারবে তাই দিও। রাতে খাবার টেবিলে ফিশ ফ্রাই, রাজমার চাইতেও বড় এক ধরনের রান্না ডাল আর ডিমের কাটলেট বাবুর্চি আরিফের সামনে হাজির করলো। খেতে কোনোটাই মন্দ না। খেয়ে দিয়ে আরিফ টিভি দেখতে বসলো। তন্ময় হয়ে সে যখন টিভি দেখছে এমন সময় লম্বা কালো একজন ভৃত্যের মুখ উঁকিয়ে দিল। লোকটার মুখের হাসি বেশ বন্ধুসুলভ। ইশারায় আরিফ তাকে কাছে ডেকে জিজ্ঞাসা করলো, এই বাড়িটা কি এরকম খালি থাকে না কেউ বাস করে? প্রশ্নটা শুনেই ভৃত্যের চোখে ক্ষণিকের জন্য একটা ভয়ার্ত ভাব দেখা দিল। প্রশ্নের উত্তর না দিয়ে সে কি যেন চিন্তা করতে থাকলো। ওর আচরণে বিস্মিত হয়ে আরিফ আবার জিজ্ঞেস করলো, কেউ থাকতো বুঝি? কি করে বুঝলেন? একজন লোকের ব্যবহারের সব জিনিসই যে সাজানো রয়েছে দেখছি।
মাথায় হেলিয়ে সে উত্তর দিল, হ্যাঁ। কি করতো সে? সাহেবের ম্যানেজার ছিলেন। আমি এসে যে তার বাড়িটা দখল করে নিলাম, সে কোথায় থাকবে? তিনি আর নেই। মারা গেছে বুঝি? হ্যাঁ। ওর ভাবসাব দেখে আরিফের মনে হলো মৃত্যুটা বোধহয় স্বাভাবিক নয়। সে জিজ্ঞেস করলো, কিভাবে সে মারা গেছে? আগে আপনি যেভাবে বসে টেলিভিশন দেখছেন ঠিক ওইভাবে ওইখানে বসে প্রতিদিনের মতো টেলিভিশন দেখছিলেন তিনি। শেষ রাতের দিকে ঘরে আলো জ্বলতে দেখে আমরা কৌতূহলী হয়ে ঘরে ধাক্কা দিলাম, কোনো সাড়া নেই। শেষ পর্যন্ত আমি জানলা দিয়ে উঁকি মেরে দেখি উনি বসে টিভির দিকে তাকিয়ে আছেন। তার ভাবভঙ্গি দেখে আমাদের সন্দেহ হলো। সবাই মিলে দরজা ভেঙে ঘরে ঢুকলাম। ততক্ষণে তিনি মারা গেছেন। হার্ট অ্যাটাক হয়েছিল বুঝি? ঠিক ধরেছেন। কবে মারা গেছেন? 1 সপ্তাহ হয়নি। বলো কি? রাতে বহুক্ষণ তার চোখে ঘুম এলো না। কেবলই মনে হতে থাকলো এই বিছানায় যে মানুষটি শুয়েছিল সে এখন মাটির নিচে। তার দেহটা এখন কি অবস্থায় আছে কে জানে। কথাটা মনে হতেই তার বুকের ভেতরটা কেমন যেন করতে থাকলো। এপাশ ওপাশ করতে করতে কখন যে সে গভীর ঘুমে তলিয়ে গিয়েছিল নিজেই জানে না। ঘুম ভাঙলো দরজায় কড়াঘাতের শব্দে। প্রথমে আরিফ ঠিক বুঝে উঠতে পারল না যে কিসের শব্দ। একটু পরেই আবার শব্দটা ভেসে এলো। তার ঘরে টোকা দিচ্ছে কেউ একজন। এত রাত্রে কে দরজায় ধাক্কা দিচ্ছে? আর কেনই বা দিচ্ছে? তবে কি কারোর কোনো বিপদ হয়েছে? ধর্মর করে বিছানা ছেড়ে নামছে, ঠিক তখনই আবার টোকাটা পড়ল। খুব অস্থির হাতের টোকা। দরজা খোলার জন্য ছিটকিনিতে হাত দিয়েই আরিফের মনে হলো বাতিটা জ্বালানো প্রয়োজন। এই বিদেশ বিভুঁইয়ে অন্ধকারের মধ্যে দরজা খোলাটা ঠিক হবে না। বাতিটা জ্বালালো সে। উজ্জ্বল আলোয় ঘর ভরে উঠল। এগিয়ে গিয়ে দরজাটা খুলল। কি আশ্চর্য, কেউ নেই। আরিফ অবাক। তবে কি সে ভুল শুনল? অসম্ভব। একবার নয়, 3-3বার কি করে সে ভুল শুনবে? সে রাত্রে ভালো ঘুম হলো না আরিফের। তবে ভোরের দিকে ঘুমিয়ে পড়ল। পরদিন ভৃত্যদের ডেকে জিজ্ঞেস করতে তারা অবাক হয়ে গেল। তাদের কেউই তার ঘরের ধারে কাছে আসেনি। দিব্যি সারা রাত ঘুমিয়েছিল তারা। মনের ভেতরটা খচখচ করতে থাকলেও আরিফ নিজেকে বোঝাতে থাকলো রাতে ঘুমের আগে মৃত মানুষটার কথা মনে করেছিল বলেই হয়তো অবচেতন মনে তার প্রভাব পড়েছিল। তারপরও খানিকটা কৌতূহলী হয়েই ভৃত্যকে সে জিজ্ঞাসা করলো, তোমাদের ম্যানেজারকে কোথায় কবর দিয়েছ? এই তো পাশেই। হাত উঁচিয়ে সামনের দিকে ইঙ্গিত করলো সে। কবরটা বাড়ির সংলগ্ন। আরিফের মনের মধ্যে অস্বস্তির ভাবটা আবার ফিরে এলো, কিন্তু সেটা খুবই ক্ষণস্থায়ী। সারাদিন অফিসের কাজকর্মে সে এতই ব্যস্ত ছিল যে রাত্রের তুচ্ছ ঘটনাটা ভুলে গেল। বরং রাতে ঘুমোতে যাওয়ার আগে কথাটা স্মরণ হতে খানিকটা লজ্জাও পেল। কিন্তু মাঝরাতে আবার আরিফের ঘুমটা ভেঙে গেল। বিছানায় উঠে বসল সে। না, দরজায় কোনো টোকার শব্দ নেই। চারিদিক নিস্তব্ধ। কিন্তু কোথাও যেন কিছু একটা ঘটছে। তার অনুভূতি দিয়ে সে সেটা বুঝতে পারছে, কিন্তু দেখতে পাচ্ছে না। মনের চিন্তাধারাকে জোর করে সরিয়ে দিয়ে সবেমাত্র সে চোখ বন্ধ করেছে, রাতের নীরবতা ভঙ্গ করে অস্ফুট গোঙানির আওয়াজ ভেসে এলো। কিসের আওয়াজ সেটা সে বুঝতে পারল না। কি করণীয় তাও বুঝে উঠতে পারল না। মিনিট 5 ধরে এরকম চলল। তারপর সবকিছু আগের মতোই চুপচাপ। খানিকক্ষণ অপেক্ষা করে আরিফ ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে ঘুম ভাঙল লোকজনের উত্তেজিত কথাবার্তা শুনে। আরিফকে দেখে একজন ভৃত্য এগিয়ে এসে বলল, দেখুন কি কাণ্ড, উট পাখিটা মরে গেছে। স্যারের খুব প্রিয় পাখি। সে কি অসুখ বিসুখ হয়েছিল নাকি? গত রাতেও দিব্যি সুস্থ ছিল, সকালে দেখছি মরে পড়ে আছে। আরেকটি ভৃত্য ভয়ার্ত মুখে বলল, আপনি কি একবার পাখিটাকে দেখতে যাবেন? কেন? মনে হচ্ছে পাখিটাকে কেউ মেরে ফেলেছে। আরিফ ওদের সঙ্গে পাখিটার কাছে গেল। গতকাল বিকেলে যে পাখিটা দিব্যি বিচরণ করছিল, আজ সেটা নিথর হয়ে মাটিতে লুটিয়ে পড়ে আছে। ভৃত্যটা বলল, গলার দিকটা দেখেছেন? সেদিকে তাকিয়ে আরিফ চমকে উঠল। পাখিটার গলা মুচড়ে দিয়েছে কেউ। সে বলল, এ কাজ করলো কে? তোমরা কেউ? আমরা কেন করতে যাব বলুন? আমরা তো ওর দেখাশোনা করি স্যার। ওর ওপর কত মায়া পড়ে গেছে। বাড়ির মালিক খবর পেয়ে ছুটে এলেন।
তার মনটা বিষণ্ণ। এত সাধের দামি পাখি, কিন্তু তিনি ভৃত্যদের কাউকে দোষ দিতে চাইলেন না। বললেন, ওরা দীর্ঘদিন ধরে আমার সঙ্গে কাজ করছে, কখনো খারাপ কিছু করতে দেখিনি। তাছাড়া ওরা কেনই বা এই কাজ করতে যাবে। পরদিন শহরের অফিস সেরে বিকেলে ফার্ম হাউসে ফিরে এলো আরিফ। ভৃত্যরা ফুল গাছগুলোতে জল দিচ্ছিল। তাকে দেখে এগিয়ে এসে বলল, স্যার, আপনার সঙ্গে কথা ছিল। কি কথা? ম্যানেজার সাহেবকে যেখানে কবর দেওয়া হয়েছিল সেখানে। এটুকু বলেই সে থেমে গেল। আরিফ জিজ্ঞাসা করলো, কি হয়েছে সেখানে? প্রশ্নের উত্তর না দিয়ে সে বলল, আপনি কি একবার সেখানে যাবেন? আরিফ তার প্রস্তাবে আশ্চর্য হয়ে গেল। হঠাৎ সে তাকে ওই কবরের কাছে নিয়ে যেতে চাইছে কেন তা সে বুঝতে পারল না। জিজ্ঞাসা করলো, কেন? আপনি একবার গিয়ে নিজের চোখেই দেখুন। কিছুটা কৌতূহলী হয়েই ভৃত্যের সঙ্গে রওনা দিল আরিফ। ফার্ম হাউস পেরিয়ে সামান্য একটু যেতেই কবরটা তার চোখে পড়ল। কিন্তু এটা দেখানোর জন্য ভৃত্যটা তাকে টেনে এনেছে কেন, সে প্রশ্নে উত্তর সে পেল না। জিজ্ঞাসা করার জন্য মুখ খোলার আগেই ভৃত্যটি ঝুঁকে পড়ে তাকে কবরের একটা অংশের দিকে আঙুল দিয়ে দেখালো। সে কাছে গিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে সেদিকটায় তাকালো। আশ্চর্য, কবরে একটা বড়সড় অংশে ফুটো। যে কেউ সেই ফুটো দিয়ে সোজা ভেতরে যেতে বা বাইরে বেরোতে পারবে। কে অমন ভাবে কবরটা ফুটো করলো? সম্ভবত কোনো জীবজন্তু বালি মাটি সরিয়ে কবরের ভেতরে আশ্রয় নিয়েছে বা লাশটা খেয়েছে। কিন্তু এর মধ্যে দেখার কি আছে? তাকে এভাবে ডেকে এনেছে কেন? বিরক্তি প্রকাশ না করে সে সংক্ষেপে বলল, জায়গাটা বালি দিয়ে ঢেকে দাও। রাতে খেয়ে দিয়ে ভৃত্যদের সঙ্গে খানিক গল্পগুজব করে আরিফ ঘুমোতে গেল। কিন্তু ঘুম এলো না। কবরের বিশাল ফুটোটা তার চোখের সামনে ভাসতে লাগলো। যদিও সে সাহসী কুসংস্কারটার মানে না, তবু উট পাখির মুচড়ে যাওয়া গলার ব্যাপারটা আর কবরের ওই ফুটোটা তার স্বাভাবিক বলে মনে হলো না। কিন্তু ভেবেচিন্তে রহস্যের কিনারাও সে করতে পারল না। এপাশ ওপাশ করতে করতে কখন যে সে ঘুমিয়ে পড়েছিল নিজেও জানে না। হঠাৎ তার ঘুম ভেঙে গেল। নিস্তব্ধ অন্ধকার চিরে ঘোড়ার ডাক শোনা যাচ্ছে। তারপর আরো কোনো প্রাণীর ভয়ার্ত ডাক। আরিফের বুকের ভেতরটা ধক করে উঠল। বিছানা ছেড়ে উঠে সে জানলার পাশে গিয়ে দাঁড়ালো। অন্ধকারে কিছুই চোখে পড়ল না। হঠাৎ একটা পায়ের আওয়াজ তার ঘরের দিকে এগিয়ে আসছে। শব্দটা থামলো বন্ধ দরজার অপর প্রান্তে। খানিকক্ষণ সব চুপচাপ। দূরে কোথাও একটা জন্তু বিকট স্বরে ডেকে উঠল। তারপর দরজায় টোকা পড়ল, খুব মৃদুভাবে। ভয়ে আরিফের বুকটা শুকিয়ে গেল। পরক্ষণেই সে ভাবল, ভৃত্যদের কেউ হবে তবে। যদিও ওদের থাকার জায়গাটা বেশ দূরে, তবু পশুদের চেঁচামেচি শুনে এগিয়ে এসেছে। বুকে সাহস সঞ্চয় করে সে জানতে চাইল, কে? উত্তর নেই। তবে দরজায় আবার টোকা পড়ল, এবার আরেকটু জোরে। নিশ্চিত না হয়ে দরজাটা খোলা ঠিক হবে না ভেবে সে গলা চড়িয়ে বলল, কে? উত্তর দাও। উত্তর এলো না। আবার দরজায় টোকা পড়ল। এবার তার বুকের ভেতরটা কেঁপে উঠল। চেঁচিয়ে বলল, সাহস থাকে তো উত্তর দাও, কে তুমি? দরজার অপর প্রান্ত থেকে হিস হিস শব্দে উত্তর এলো, আমার ঘরটা দখল করেছো কেন? কাঁপা কাঁপা গলায় আরিফ বলল, তুমি কি তবে? তার কথা শেষ হওয়ার আগেই দরজার অপর প্রান্ত থেকে কথা ভেসে এলো, আমি কবরের মাটিতে শুয়ে থাকবো আর তুমি আমার বিছানায় আরাম করে। কথাগুলো শেষ হওয়ার আগেই আরিফ দৌড়ে গিয়ে ঘরে সব আলো জ্বালিয়ে দিল। তারপর টর্চটা জেলে জানলার বাইরে আলো ফেলল। কাউকে দেখতে পেল না। সে আর বিছানায় শুতে যেতে পারল না। সারা রাত আলো জ্বালিয়ে বসে রইল। একবার তো মনে হলো সবই কল্পনা। সে কি হ্যালুসিনেশনে ভুগছে? কিন্তু ওই উট পাখির গলাটা, সেটা তো আর কল্পনা নয়। সকালে দরজা খুলতেই ভৃত্যরা পাংশু মুখে এগিয়ে এলো। স্যার, এসব কি ঘটছে কিছুই যে বুঝতে পারছি না। কি হয়েছে? একটা ময়ূর মরে পড়ে আছে। ওটার গলাটাও কি কেউ মোটকে দিয়েছে? আগে ঠিক ধরেছেন। আরিফ চিন্তায় পড়ে গেল। মালিক নেই যে তাকে সব কথা জানাবে। তাছাড়া তার মনে ভয় ঢুকে গেছে। আরো একটা রাত এই বাংলোয় কাটাতে হবে ভাবতেই তার গা শিউরে উঠছে। ভৃত্যরা এত দূরে থাকে যে বিপদ হলে তারা তার চিৎকার শুনতে পাবে না।
শহরে গিয়ে কোনো হোটেলে উঠবে কিনা তাও সে বুঝতে পারছে না। দ্বিধাদ্বন্দ্বের মাঝে দুলতে দুলতে দিনের কাজের শেষে সন্ধ্যার পর ভয়কে সে আর উপেক্ষা করতে পারল না। লাজ লজ্জা বিসর্জন দিয়ে একজন ভৃত্যকে ডেকে সে বলল, তুমি কি আজ আমার রুমের সামনে বারান্দায় ঘুমোবে? আমিও তাই ভাবছিলাম, রাতে কি হচ্ছে, কে এভাবে পাখিগুলোকে মেরে ফেলছে দেখা দরকার। তোমার ভয় লাগলে আমার ঘরের মধ্যেই থাকতে পারো, ওরা চেঁচামেচি করতে শুরু করলে দুজনে একসঙ্গে বের হব। ভৃত্য একটু সংকোচ বোধ করলো, ইতস্তত করে বলল, আমার ভয় করছে না, আমি অন্ধকার বারান্দায় বসে যা দেখছি সেটা তো আর কেউ জানছে না। বাইরে একজন জেগে পাহারা দিচ্ছে কথাটা ভাবতেই আরিফের মনে সাহস ফিরে এলো। কিছুক্ষণের মধ্যেই ঘুমে ঢলে পড়ল সে। ঘুম ভাঙলো কারো আর্ত চিৎকারে। ভালো মতো কান খাড়া করতেই আবার যে চিৎকারটা ভেসে এলো, সে তীক্ষ্ণ চিৎকারে আরিফের বুকের রক্ত যেন জমে বরফ হয়ে গেল। মনে হলো ভৃত্যটার গলা। বেশি কিছু ভাবার আগেই ধস্তাধস্তির শব্দ শুনতে পেল সে, সেই সঙ্গে গোঙানির আওয়াজ। ভয়ের স্রোত আরিফের শরীরে প্রবাহিত হলো। বুকের ভেতরটাতে এত জোরে শব্দ হচ্ছে যে মনে হচ্ছে হৃৎপিণ্ডটা বুঝি ফেটে যাবে। সে ভৃত্যটাকে সাহায্য করার জন্য দরজা খুলে এগুতে চাইছে, অথচ পা দুটো পাথরের মতো জমে গিয়েছে। সমস্ত শরীর ভারী হয়ে উঠেছে, মাথাটা এমনভাবে ঘুরছে যে মনে হচ্ছে সে সংজ্ঞা হারিয়ে ফেলবে। ঠিক সে সময়ই গোঙানির শব্দটা হঠাৎ থেমে গেল। নৈশব্দ গ্রাস করলো চারিদিক। তার মনে হলো কিছু একটা ঘটতে যাচ্ছে, এবং সেটা ঘটতে দেরি হলো না। দরজায় করাঘাত, কেউ একজন অস্থির হাতে দরজা ধাক্কাচ্ছে, আজকে আর টোকা নয়, প্রচন্ড জোরে ধাক্কা। দরজার পাল্লাটাও কেঁপে উঠল। আরিফ থরথর করে কাঁপতে থাকলো। উঠে আলো জ্বালানোর ক্ষমতা সে হারিয়ে ফেলেছে। তারপরও এক অদৃশ্য শক্তির টানে দরজার দিক থেকে সে চোখ ফেরাতে পারল না। দরজায় আবারও এত জোরে ধাক্কা পড়ল যে মরমর করে দরজাটা ভেঙে পড়ল। আবছা অন্ধকারে দরজার সামনে একটা ছায়া মূর্তি আরিফের চোখে পড়ল। মূর্তিটা তার বিছানার দিকে এগিয়ে আসতে লাগলো। বাথরুম থেকে একটা ক্ষীণ আলোর রশ্মি মূর্তিটার উপর পড়তেই আরিফ শিউরে উঠল। কফিনে পচে থাকা একটা দেহ, শুধু মুখটা দেখা যাচ্ছে। সে মুখেও খানিকটা পচন ধরেছে। বিভৎস বিভৎস চেহারা, চোখ দুটো গলিতেও খুলে খুলে আসছে। ভয়ে আরিফ বিকট স্বরে চেঁচিয়ে উঠল। মূর্তিটা দুহাত বাড়িয়ে তার দিকে এগিয়ে আসছে। আতঙ্কে চিৎকার করে চোখ বন্ধ করতে যাচ্ছে, ঠিক সেই সময় দরজার কাছ থেকে কে যেন চিৎকার করে বলল, খবরদার। মূর্তিটা সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়ালো। পর মুহূর্তে একটা বড়সড় পাথর এসে পড়ল মূর্তিটার গায়ে। বিকট চিৎকার করে মূর্তিটা বসে পড়ল। দরজার কাছ থেকে যে লোকটি চিৎকার করে উঠেছিল সে ঘরে প্রবেশ করলো। মূর্তিটার চকিতে লাফ দিয়ে উঠে খোঁড়াতে খোঁড়াতে দৌড়াতে শুরু করলো। যে লোকটি ঘরে ঢুকেছিল সে লাইটটা জ্বালালো। আরিফের সর্বাঙ্গ তখনও থরথর করে কাঁপছিল। কাঁপা কাঁপা গলায় শুধু বলল, জল। ভৃত্যটা আরিফকে জল খাওয়াতে খাওয়াতে নিজে থেকেই বললে, শয়তানটা আমার সঙ্গে ধস্তাধস্তি করার সময় আমি ইচ্ছে করে মরার মতো ভান করে শুয়ে পড়লাম। ভাবলাম দেখি ও কি করে। আমাকে মৃত ভেবে আপনার ঘরে ঢুকতেই পেছন থেকে। এতক্ষণে কথা ফুটলো আরিফের মুখে, তোমার ভয় করেনি? গর্বের সঙ্গে ভৃত্যটা উত্তর দিল, আমার সঙ্গে শক্তিতে এলাকায় কেউ কলিয়ে উঠতে পারবে না। কিন্তু ও তো মানুষ নয়, প্রেতাত্মা। হ্যাঁ স্যার, কবর থেকে উঠে এসে হামলা চালাচ্ছে। চলুন তো স্যার ওর কবরের কাছে। আমার সাহস নেই ভাই। ঠিক আছে, এখন না, ফর্সা হোক। সকালের আলো ফুটে উঠতে ওরা দুজনে মিলে ওর কবরের কাছে গেল। ভৃত্যটা বলল, গতকাল যে কবরটা ঢেকে দিয়েছিলাম এখন দেখছি আবার বিশাল গর্ত। আরিফের চোখে পড়ল সদ্য বালি মাটির উপরে পায়ের ছাপ। কেমন যেন টানা টানা, স্পষ্ট বোঝা যায় খুঁড়িয়ে খুঁড়িয়ে কেউ তার উপর দিয়ে হেঁটে গেছে। বেলা হলে বাকি ভৃত্যের দল, আশেপাশের লোকজন সবাই কবরের পাশে জড়ো হলো। দেহটাকে নিয়ে কি করা যাবে, ধর্মীয় মতে কি ব্যবস্থা নিলে মৃতদেহটা উপরে উঠে আর উপদ্রব করবে না, সেসব নিয়ে তারা আলোচনা করছিল। আরিফ অপেক্ষা না করে সোজা গিয়ে একটা বড়সড় হোটেলে উঠল। সে রাত্রের ভয়ঙ্কর অভিজ্ঞতার পর এই বাংলো বাড়িতে আর এতটুকু সময় কাটাতেও সে রাজি নয়।